এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার কারণেই তুই এই পথ ধরেছিস। আমি নিজেকে গুছিয়েছি, এবার তোর পালা। তুহিন আর টুর শব্দ করেনি। ও নিজেও বেরিয়ে আসতে চায়। আর কত আর কত এভাবে থাকবে? পলক ঘুমেছে ওর বাহুডোরে। পাজা কোলে তুলে ওকে নিয়ে বিছানায় রেখে কপালে গাঢ় চুমু খেয়ে বেরিয়ে আসে তুহিন। ব্যাগ গোছানো। যাওয়ার আগে কলিকে ডেকে শক্ত কণ্ঠে বলে, আমি ফেরার আগ পর্যন্ত বাড়ির বাইরে পা রাখবি না। মামা। চুপ, আস্তে, খবরদার যদি পালানোর চেষ্টা করেছিস তো। কলি মাথা নিচু করে রাখে। তুহিন আস্তে করে বলে, তোদের মতো ছোট লোকদের ভালো চাওয়াও ছোট লোকই, বুঝলি কলি? নরক থেকে তুলে আনলাম আমি, আর তুই কিনা ওই নরকে যেতে মরিয়া হয়ে আছিস। অবুঝ তো না তুই। আমার মা। সৎ মা তোর? আমার আব্বা সৎ না। তোকে আমার আব্বাই বিক্রি করে দিয়েছিল। বিস্ফোরিত চোখে তাকিয়ে কলি মুখ চেপে বলল, মিথ্যা। তুহিন এক পা এগিয়ে এলো। কলির মাথায় হাত বুলিয়ে বলল, সত্যি তোকে ওই লোকের কাছে তোর আব্বাই বেচে দিয়েছিল। তোর মা সৎ না কলি, তোর আব্বাই সৎ। ছোট থেকে তোকে মিথ্যা বলে বড় করেছে তোর দাদি। বড় লোক দেখেই বিক্রি করেছি দিয়েছিল তোকে। প্রথম দিন সত্তার হোসেনের বাড়ি দেখে মায়া লেগে গেছিল। ওই দ্বিগুণ টাকায় তোকে কিনে এনেছিলাম। তুই পলকের উপহার, পলকের সাথে থাকার জন্য তোকে এনেছিলাম আমি। তোর মুখে একটা মায়া আছে, মায়া ভেবেই তোকে এনেছিলাম। কিন্তু টাকা তো জলে গেলই। তুই পালাতে চাস না। তুই উপহার হিসেবে ভালো না, বোন হিসেবে। তোকে বোনের মতোই তো রাখলাম, সত্তার হোসেনের মতো। এখানে তো কেউ তোকে খারাপ চোখে দেখে না। ভাবিস না মিথ্যা বলবি। আমি জানি সত্তার তোকে কাজের লোক হিসেবে না, বরং অন্য লোক হিসেবে নিয়েছিল। তোর মুখটাই মায়া, বুঝলি না? হয় সত্তার এত টাকা ঢালতো না। আর হ্যাঁ, আমি যেহেতু আজ তোকে সব সত্যি বলছি, তাই সিদ্ধান্ত তোর। হয় এখানে থাকবি, না হয় সত্তারের কাছে ফেরত পাঠিয়ে দেব। টাকা তুলবো আমি। কলি মিয়ে গেল। চোখ দিয়ে পানি পড়ছে টুপটাপ। এজন্যই বাবার সাথে তুহিন বা পলক দেখা করতে দিত না। এজন্যই বাড়ি থেকে বের হতে দিত না। পলক তো একবার মায়েরও দিল। অথচ কলি এতদিন ভাবত কিভাবে পালাবে। সে অক্ষত না। সাত্তার হোসেন তাকে অক্ষত রাখেনি। আসলেই তো তুহিন মামা ঠিক বলেছে। তার মতো ছোট লোক এই ভালোর যোগ্যই না। আর নিচের অফিস কক্ষে 3 ভাই একসাথে বসা। তুহিন তৌসিফের কাঁধে মাথা দিয়ে আবদার করলো, আজ শেষবার খাই। ড্রিঙ্ক বাদে কিছুই নেই এখানে। তাতেই হবে। তোরাক ছোট ভাইয়ের চুলে হাত বোলালো। তুহিন হঠাৎ করেই বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো। কেন কাঁদলো ও জানে না, শুধু মুখে আম্মু আম্মু ডাকলো। তৌসিফ গায়ে এলিয়ে শুয়ে পড়লো ফ্লোরে। 3 ভাই সময় কাটালো আজ। কে জানে আবার কবে একত্রিত হবে তারা। তুহিনকে গাড়িতে তোলার সময় তৌসিফকে জড়িয়ে কানে কানে শুধু বলল, আল্লাহর পর পলককে তোমার কাছে আমানত রেখে গেলাম মেজ ভাই। আমি ফিরে এসে ওকে চাইবো। তৌসিফ পিঠ চাপড়ে ভরসা দিল। খুব গোপনে দেশ ত্যাগ করলো তুহিন। টের পেল না কেউ। সবার খাওয়া দাওয়া তখন শেষ দিকে। পোষ নিজে বেড়ে খাওয়াচ্ছে। ওর পরিবেশনের হাত সুন্দর। তাইফা মুগ্ধ চোখে দেখল। তৌসিফের দিকে তাকাতেই তৌসিফও চোখে হাসলো। তিশার স্বামী চিংড়ি মালায় মুখে দেওয়ার পর থেকেই প্রশংসা করছে। তার বাচ্চা দুটো বেশ প্রশংসা করে যাচ্ছে। বাচ্চাদেরটা কানে না লাগলেও তিশা নিজের স্বামীর উপর বেজায় খেপে যাচ্ছে। তিশা কি রেঁধে খাওয়ায় না? এত আদেখলাপনা করার মানেটা কি? এত বড় চিংড়ি পরপর দুটো গিলছে। পৌষে প্রথম অদিতিকে কথা বলতে দেখলো। হাত ধুয়ে সে ওর মায়ের সাথে কথা বলছে। তুমি এভাবে চিংড়ি রান্না করবে আম্মু? মজা লাগলো অনেক। মেজ চাচুকে বলে আমার জন্য একটা বাটিতে করে দিয়ে নিবে। মীরা মাথা নাড়ল। কথা সত্যি, মজা হয়েছে। শেষ সময় গিয়ে বাকি খাবারের সামান্য হাত লাগালেও চিংড়ি করেছে নিজ হাতে। তৌসিফকে হাজার বললেও ও খেতে বসেনি। পৌষ রাতটা খায়নি, ওর সাথে খাবে। সবাই টেবিল ছেড়ে উঠেছে একে একে। পৌষ গরুর ভুনা নিয়ে আদিত্যকে দিল। ও জানে আদিত্য গরুর গোস্ত পছন্দ করে। তাদের কিছু বছরের খাপ ছাড়া বন্ধুত্বে টুকটাক জানাশোনা আছে। কেউ বিষয়টা আমলে না নিলেও নিল তিশা।
বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে রইল। সন্দেহ হলো মনে। সেই সন্দেহ বাড়াতে পৌষ একটু ঝুঁকে আদিত্যকে কিছু একটা বলল। তিশা ফাটা চোখে তাকিয়ে রইল। আজ হাতে নাতে ধরবে ও। তার ভাইয়ের সংসারে তার ভাইয়ের খেয়ে এই মেয়ে লটর পটর করবে আরেকজনের সাথে। এটা তো চলবে না। তিশা রইল তাকিয়ে তাকিয়ে। আজ যাওয়ার আগে ও দেখিয়ে ছাড়বে কি এমন সম্পর্ক আদিত্য আর পৌষের। তাইফা বাদে বাকি সবাই চলে যাবে। একটু প্লেট বাটি বুয়াদের হাতে হাতে সরাচ্ছে পৌষ। সবাই গেলে একেবারে খেতে বসবে। পৌষ গ্লাস ভরে ঠান্ডা বরফ দেওয়া লেবু পুদিনার শরবত বানিয়ে বুয়াকে দিয়ে পাঠালো। ভারী খাবারের পর স্বস্তি পাবে। এই ছোট ছোট বিষয়গুলো সবাইকে ভীষণ মোহিত করছে তা বোঝাই যাচ্ছে। পৌষকে তখন খুঁজছিল সালামি দিবে বলে। তিশা এসে দেখলো বুয়াদের সাথে নেই। তিশা তাড়াতাড়ি করে এদিক ওদিক তাকাতে দেখলো বারান্দায় দুটো ছায়া দেখা যাচ্ছে। ছায়া দুটো ছুঁই ছুঁই অবস্থা। তিশা হঠাৎই চিৎকার করে সবাইকে ডেকে ওঠে। ওর বিকট চিৎকারে বারান্দা থেকে পৌষ আর আদিত্য বেরিয়ে আসতে আসতেই বাকি সবাই উপস্থিত সেখানে মুয়ারা সহ একত্র হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কেউ জিজ্ঞেস করার আগেই তিশা মুখ বিকট করে বলল, তুমি আদির সাথে এই রাতে বারান্দায় কী করছিলে? আমি দেখেছি আমার ভাতিজাকে ফুসলে ফাসলে। কেউ কিছু বোঝার সুযোগ পেল না। পৌষ এগিয়ে এলো। তার হাতে 4 কোণার একটা কাচের গ্লাস, লেবু পুদিনার সেই শরবত তাতে ভরা। পৌষ সবাইকে ব্যাককল করে দিয়ে তিশার মুখে ছুঁড়ে মারলো সেই শরবত। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করবেন আপনি? দেখে না এনেছেন আমাকে? একবার ধরা খেয়েছি, তাতে আপনার ভাইয়ের বউ হয়েছি। এখন কি করবেন? ভাতিজার সাথে আবার বিয়ে দিয়ে দেবে নাকি? পৌষরাত তৌসিফের ধমক শোনা গেল। তুরাগের সাথে অন্য পাশে কথা বলছিল বিধায় শুনেনি। তিশার গলা এমনিতেই চওড়া, চিল্লাচিল্লি করতেই থাকে, একটু বাজেও বটে। ওর চিৎকার শুনেই 2 ভাই এসেছে আস্তে ধীরে, কিন্তু পৌষের কথাবার্তার স্বর একটু জোরে শুনেই তৌসিফ দ্রুত এসেছে। অপ্রীতিকর কথা শুনে ধমকটা দিয়েছে। পৌষ দমল না। যেই পরিস্থিতিতে কয়েকদিন আগে পড়েছিল সে একই পরিস্থিতিতে পড়েছে আজ আবার। সেদিন পরিচিত অপরিচিত সবাই ছিল, আজ সবাই পরিচিত, কিন্তু পরিস্থিতি ভিন্ন না। পৌষ দমল না, আর আগে হিসেসে উঠল। কি পৌষরাত? কিসের পৌষরাত? আপনার বোনকে ডাকুন, তার মুখের জোর কমাতে বলুন। আপনার সাথে ধরা খেলাম, এখন আদির সাথে খেয়েছি। প্রথমবার ধরায় বিয়ে হলো, এবার শাস্তি কি হবে আমার? তৌসিফ কিছু বলার আগেই তায়েফা তিশার গালে জোরে একটা থাপ্পড় দিল। তিশা আপা বলে ডেকে উঠতেই তায়েফা আরেকটা চড় দিয়ে বলল, আপা ডাকবি না। তোর এই আচরণ আমার কোনো কালেই পছন্দ না। যেদিন এইসব ছাড়বি সেদিন আপা ডাকবি। তোর সাহস কী করে হয় এরকম কথা বলার? তোর বড় ভাইয়ের বউ হয় পৌষ। তিশা বুঝলো আপা শুনবে না। তৌসিফের দিকে তাকিয়ে বলল, মেজো ভাইয়া, আমি নিজে দেখেছি। ওর কথা শেষ করার আগেই তৌসিফ বাম হাত তুলে থামতে ইশারা করলো। তিশার চোখ ভরে উঠল পানিতে। তোরাক সামনে নিল সবটা, জানালো গাড়ি বের হয়েছে। তিশার স্বামী লজ্জিত ভঙ্গিতে তৌসিফকে বলল, ভাইয়া একটু শুনে যেতেন। তৌসিফ খুব স্বাভাবিকভাবেই জানালো সে আসছে। একে একে সবাই সরে যেতেই তৌসিফ টিস্যু বক্স থেকে 2টো টিস্যু টেনে নিল। তিশার মুখটা সুন্দর করে চেপে চেপে মুছে বলল অতিশয় ঠান্ডা স্বরে, আমার বউ তোমার বড় ভাবি হয় তিশা, তাকে সম্মান দিয়ে কথা বলবে। তোমার থেকে নিতান্তই বয়সটা কম, রাগ একটু বেশি, তাই মুখে শরবত ছুটেছে। আমি হলে কিন্তু আপার মতো 2টো না, বরং তোমার বলা প্রতিটা তাচ্ছিল্য করা শব্দের বিপরীতে চড় দিতাম। আমার বউকে কিছু বলা মানেই আমাকে বলা, পর থেকে খেয়াল রাখবে। এখন মাফ চেয়ে যাও। মুখটা মুছা শেষ। তৌসিফ ছোট বোনের কপালে চুমু খেলো। তিশা টলমল চোখে পৌষের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত পৌষ। তিশা যেতে চাইলেই তৌসিফ থামালো। বোনের হাত ধরে রেখে বলল, পৌষরাত আমার বউ হওয়ার আগেই আদিত্যর বন্ধু, ওরা কথা বলতেই পারে। জি মেজো ভাই। সাবধানে যেও। তিশা মাথা নাড়ে। তাহিয়া পৌষকে আদর করে বিদায় জানিয়ে চলে যেতেই আদিত্য তৌসিফের সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে বলে, সরি চাচু। তৌসিফ ওর পিঠ চাপড়ে বিষয়টা হালকা করে। মীরা যখন বেরিয়ে যাচ্ছিল তখনই পৌষ ডাকলো, বড় ভাবি। মীরা দাঁড়াতেই পৌষ বলল, একটু দাঁড়ান। হ্যাঁ। পৌষ গেল তৌসিফের কাছে। ও তখন নিচে যাচ্ছে সবাইকে গাড়িতে তুলতে। পৌষকে দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হ্যাঁ, চিংড়ি মালাই খেয়ে অদিতি বড় ভাবিকে বলেছিল যাতে বাসায় নিয়ে যায়। আমি কি দিয়ে দিব? তৌসিফ পৌষের দিকে তাকিয়ে রইল একটু।
মাত্রই না রেগেছিল, এত মাত্র ছিল পোষরাতটা। এই নরম তো এই শক্ত। শুধু মাথা নেড়ে বলল, দাও, আর অনুমতির প্রয়োজন নেই। পৌষ হেসে চলে গেল। দিতে পেরে ও খুশি। তৌসিফ একটু শ্বাস ফেলল, বেড়ে গেল সেখান থেকে। পৌষ যখন হাসি মুখে মীরার হাতে বাটিটা দিল, তখন মীরা মনে মনে চমকালো। এমন একটা পরিস্থিতিতে পৌষের এত সুন্দর আচরণে মীরা একদমই আশা করেনি। শুধু ছোট একটা ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। সবাই চলে যেতেই পৌষ ঝাড়ু নিয়ে সোফা ছাড়ছে। বুয়া ছুটে আসতেই পৌষ বলল, খালা আপনি না হয় হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলুন। বুয়া কিছু বলতে পারল না। পৌষ পুরো ঘর ঝাড়ু দিয়ে যখন ময়লা তুলছে, তখনই এসেছে তায়েফা। পৌষের দিকে তাকিয়ে ডেকে বলল, ও শোনা, আপার কাছে আয় তো। আসছি আপা। পৌষের মনটা বেশ ফুরফুরা। আজ পর্যন্ত হেমন্ত বাদে কেউ ওর জন্য প্রতিবাদ করেনি, আজ করেছে। তায়েফা আপা করেছে, তৌসিফ করেছে, বাকিদের কারো মুখেও পৌষ সন্দেহ দেখেনি। সাদা মনটায় তায়েফার জন্য কাদাটাও নেই এখন। হাত ধুয়ে পৌষ বসলো তায়েফার কাছে, হাসি মুখে জিজ্ঞেস করলো, চা আনি আপা? রাতে চা খান? তায়েফা টেনে বুকে জড়ালো ওকে, মাথায় হাত বুলিয়ে বলল, তিশার কথা মনে নিস না একদম। ওর মুখটা ছোট থেকে বেশি চলে, কিছু মনে করিস না। করিনি, আমি তো উত্তর দিয়েছি। বেশ করেছিস। আজ আপা চা করে দিচ্ছি। আমাদের সাথেই থাকুন না আপা। তোর একটা বড় না, এত আবদার করেছে, এসেছিস তো তোর জন্য শোনা। থাকবো আবার। পৌষের কথার ঝুলি খুলল। তায়েফা গিয়ে চা বানাচ্ছে। পৌষ ওর পেছু পেছু সেখানে গিয়ে কথা বলছে। তায়েফা হেমন্তের কথা জানতে চাইছিল শুধু। সেখান থেকে শুরু করে পৌষের নানান কথা দুজনেই খেয়াল করেনি। তৌসিফও দাঁড়িয়ে পেছনে। পৌষের এই উচ্ছ্বাস দেখে কিছুটা শান্তি পেয়েছে। না হয় বউ তার আজ মাত্র রাগ ছাড়ল। আবার যদি রেগে থাকে তাহলে তৌসিফের বেশ ব্যাগ পেতে হতো। দুজন রান্নাঘরে চায়ে আড্ডা দিচ্ছে। তৌসিফ ফ্রেশ হয়ে এসে ডাকলো, পোষরাত খেতে এসো। পৌষ চায়ের কাপ হাতে এসেছে। নিজের কাপটা টেবিলে রেখে গেল খাবার আনতে। এসে আশ্চর্য হয়ে তাকালো। ওর একটু চা তৌসিফ পান করছে। পৌষ কটমট করে বলল, কি ভাই, আপনি আমার চা নিলেন কেন? মন চাইলো। ফেরত দিন। তৌসিফ দিল। পৌষ শেষ করে খাবার বেড়ে দিচ্ছে দেখে তৌসিফ ওর হাত ধরে পাশে বসালো। তায়েফাকে তুরাগ বারবার ফোন দিচ্ছে। তায়েফা বিদায় জানিয়ে চলে গেল। পৌষ ঠিক মতো খাচ্ছে না। তৌসিফ নিজের প্লেট থেকে খাবার নিয়ে লুকমা তুলে ওর মুখে দিচ্ছে। পৌষ না করেনি। তৌসিফ মনে মনে হাসলো। শুধুমাত্র ওর হয়ে কথা বলা এতটা সহজ হবে তৌসিফ ভাবেনি। বউ পটাতে ততটাও বোধ হয় ব্যাগ পোহাতে হবে না। পৌষের মনটা একটু খারাপও বটে। তার ভাই বোনগুলো যদি থাকতো, ওদের যদি একটু খাওয়াতে পারতো। এমন না ওরা না খেয়ে থাকে, কিন্তু হাজার হোক বোনের মন। পৌষ মানাতে পারছে না, খাবারগুলোর স্বাদ পাচ্ছে না। রাত তখন 2:31 তালুকদার বাড়ির পেছন থেকে বামে গেলেই বাঁশঝাড়। সেই বাঁশঝাড় বরাবর চারদিকে 4টা রাস্তা। সেই ঝাড়ের মাঝে সাদা কাপড় পরিহিত এক নারী নামাজ পড়ছে। টানা কতক্ষণ নামাজ চলল তার। অতঃপর হাতে থাকা দুটো তাবিজ গেড়ে দিল সেখানে। ধাপধাপে সাদা জমিদারি ভাবপূর্ণ নারীটি হেঁটে হেঁটে এগিয়ে এলো সম্রাটের বাগান বাড়ির দিকে। প্যানেল দরজা খুলে পেঁচানো সিঁড়ি দিয়ে গেল তার নির্দিষ্ট গন্তব্যে। সেখানে থাকা পুরুষটাকে ডাকলো, ভাইজান। শুয়ে থাকা ব্যক্তির চোখ খুলতে চায় না। বহু কষ্টে চোখ খুলে বোনকে দেখে মাথাটা তার কুলে তুলল। তাহমিনা ভাইয়ের পিঠে হাতড়ে দিল। নরম স্বরে বলল, ভাইজান খাবেন না? আম্মা আপনার কথা বলছেন বারবার, দেখতে চায়। কথাটা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না পুরুষটি। তাহমিনা ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তাহমিনা এক ধ্যানে তাকিয়ে রইল বন্ধ ঘরটার অন্ধকার দেয়ালে। মনে মনে বলল, A small mistake can change the whole game. Also a small piece can rebuild it. তৌসিফা আজ বাইরে যাবে, ফিরবে আগামীকাল। কাজের জন্য প্রায় তার শহরের বাইরে অথবা দেশের বাইরে যেতে হয়। বিয়ের তার 3 দিন কেটেছে মাত্র। বউ নিয়ে ঘোরাঘুরি করার সময়, অথচ তৌসিফের বন্দরে জাহাজ এসেছে একটা পুরো নতুন। এটাকে বছর 2 এর জন্য একটা কোম্পানি সাইন করতে চাইছে।
সে কাজের বিষয়েই তৌসিফ যাচ্ছে চট্টগ্রাম। সরাসরি না দেখে কাজ করাটা সে পছন্দ করে না। তাইফা শুনেই চরম এক ধমক দিয়েছে, তার কথা যাবে যাও, কিন্তু বউ নিয়ে যাও। তৌসিফ জানে মুঝে আপা কেন বলছে, কিন্তু নিয়েই বা কী লাভ? তৌসিফ সারাদিন থাকবে এদিক ওদিক, বউ থাকবে কই? সেই হোটেলে। তাহলে এত দূর টেনে নিয়ে লাভটা কোথায়? তাইফার সাথে কথা বলেই তৌসিফ এসেছে নিজের ফ্ল্যাটে। পোষ গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। না, গুনগুন বললে তো ভুল হবে। তৌসিফ স্পষ্ট শুনতে পাচ্ছে ওর গান। অদ্ভুত এক মেয়ে এই পোষরাত, এই ভালো তো এই মন্দ। তৌসিফ যাওয়ার আগেই বিশাল এক ঝগড়ার সমাধান করে গিয়েছে মিনুর সাথে। আবারও লেগেছে ওর। পোষ জোরে দুটো ধমক দিয়ে মিনুর থেকে ফোন ছিনিয়ে নিয়েছে। কারণ স্বরূপ বলেছে মিনু নাকি তাকে হুমকি দিয়েছে তার ওর বোন আসবে, তখন নাকি পোষকে দেখে নেবে। সে যে পোষ খেপেছে, রাগ পড়েছে বহু পরে। তৌসিফ সে রাগ ভাঙিয়েই না তাইফাকে দেখতে গেল। ওইদিকে না তাহিয়াকে তিশা জানিয়েছে মেঝু ভাইয়ের বাড়ি আর যাবে না, ভাই পর হয়ে গিয়েছে। তৌসিফ শুনেও তেমন কিছু বলেনি। তিশা না আসার মেয়ে না, ছোট বলে যা খুশি তা করবে, তা তো মানা যায় না। তৌসিফ সোফায় বসে ডাকলো। পৌষরাত। পোষ হাতে খুন্তি নিয়ে এগিয়ে এসেছে। ঘরমাক্ত মুখটা দেখে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, এই গরমে তুমি রান্নাঘরে এত কি করছো? প্রেম করছি, প্রেম। ব্যঙ্গাত্মক ভাবে হেসে পোষ উত্তরটা দিল। তৌসিফ মনে মনে অবাক হলো, এই মেয়ে একটা বাদর। তৌসিফ বেশ শান্তভাবে বলল, সেটা করতে রান্নাঘরে যেতে হয়? আমি তো এখানে। প্রেম করলে কাছে এসো। তৌসিফ হয়তো ভেবেছিল পোষ লজ্জা টজ্জা পাবে, কিন্তু হাই, তৌসিফ কি জানে তার বউ লজ্জার ধার ধারে না। বসা অবস্থায় জিজ্ঞেস করলো, তোমার কিছু লাগবে? লাগলে বলো, আমি তো শহরের বাইরে যাচ্ছি। পোষের মুখের ভঙ্গি বদলায়নি, ওভাবে বলল, ভালো মতো ফিরে আসবেন, তবে আমার কিছু লাগবে। চোখে জিজ্ঞেস করে তৌসিফ কি লাগবে। পোষ একইভাবে বলল, আমার ক্লাস চলছে, 3 দিন যাওয়া হচ্ছে না। আমাদের নাম্বার কাটা যায়। পড়াশোনা করতে যদি নিষেধ করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঝুলিয়ে রাখাটা খুবই বিরক্তিকর। তৌসিফ ওর দিকে তাকিয়েছিল। কথাগুলো শুনে আরেকটু গভীর দৃষ্টি দিয়ে তাকালো। গা এলিয়ে দিয়ে কিছু বলবে তার আগেই পোষ দৌড়ে চলে গেল। তৌসিফ বুঝলো কিছু রান্না করছেও, এমনটাই অবশ্য চাইছিল সে। কেউ একজন ঘুরে বেড়াবে ঘরের আনাচে কানাচেতে। বাস্তবতা থেকে কল্পনা থেকে সামান্য ভিন্ন, তবে সুন্দর। সম্মুখে থাকা এই পোষরাতটা তো আরও বেশি সুন্দর। পোষ ফিরে এসেছে, হাতে বাটি আর চামচ। তৌসিফ বোঝেনি ওর জন্যই জেনেছে। এগিয়ে দিল পোষ তা তৌসিফের দিকে। তৌসিফ তাকিয়ে রইল কিছুক্ষণ। ফিরনি তৌসিফ খায় না বহু বছর। ছোটবেলায় মা বিশেষ বিশেষ দিনে রান্না করতো। বড় হতে হতে জীবনটা এমনভাবে মোড় ঘুরালো, যেমন ক্ষুদ্র খাবারে থাকা আনন্দগুলো মিলিয়ে গেল দূর কোথাও। পোষ তাড়া দিল, খাচ্ছেন না কেন? আমি ডায়েটে আছি। ধুর মিয়া, ডায়েট করবেন কেন? আপনাকে কি দেখতে আসবে, নাকি আপনার জামাই আছে যাকে জিরো ফিগার দেখাতে হবে? খান তো। চামচ ডুবে দিল ফিরনিতে পোষ। তৌসিফ ওর কথায় পরে খেতে ভুলে গেল। পোষ খাইয়ে দেওয়ার মতো মেয়ে না। তৌসিফ এক চামচ মুখে দিয়ে বুঝলো চমৎকার স্বাদ। বাকিটাও এমনিতেই খেত, কিন্তু পোষের কথায় খেয়েই হারিয়েছে সে। খেতে খেতেই বলল, আমার আম্মু এভাবে রাধে, বুঝলে পৌষরাত? বুয়াকে গত বছর রান্না করতে বলেছিলাম, এত দুধ দিয়েছে, খুব পাতলা ছিল। দুধ তো বেশি দিতে হয়, কিন্তু শুকাতে হয়, শুকালেই ঘন হয়। তুমি পিঠা বানাতে পারো? ও, পুলি পিঠা বাদে সব বানাতে পারি। ওটা কেন পারো না? কারণ ওটা আমার প্রিয়। তৌসিফ কপাল কুঁচকে তাকালো। পোষ হাসলো। এই পুলি পিঠা কবে খেয়েছিল ও জানে না, কিন্তু কেন জানি ওটা ওর খুব প্রিয়। পাশের বাসার চাচি একবার দিয়ে গেল 6টা। পোষ কি দিয়েছে, কিন্তু পোষ নিজে খেয়েছে একটা, বাকিগুলো ভাই বোনদের দিয়েছে। বাসায় শীত আসলেই পিঠা বানালে পোষই হাতে হাতে করে বেশি, কিন্তু ওই পিঠাগুলো খেতে পারে না। পিঠা ততটা পছন্দই না ওর। 2-1টা যা মজা লাগে তা বাসায় বানাই না, বিশেষ করে পুলি পিঠাটা। একবার তো পোষ বলল যাতে পুলি বানাই, কিন্তু বড় চাচি সরাসরি না করে দিল। কি করবে এত ঝামেলা?
পোষ তারপরও কয়েকবার বলেছে, কেউ বানিয়ে দেয়নি। এগুলো অনেক আগের কথা, তখন ইনিমিনিও হয়নি। তৌসিফের ডাকে ওর ধ্যান ভাঙল। খুব মজা হয়েছে হানি। পোষ তাকালো, মুখটা বিমর্ষ দেখাচ্ছে। তৌসিফের হাত থেকে বাটিটা নিয়ে চলে গিয়ে ফিরে এলো পানি নিয়ে। গ্লাস পাশে রেখে তৌসিফ ওকে বসালো নিজের পাশে। পোষ মাথাটা নিচু করে রেখেছে, বসেছে একটু দূরত্ব রেখে। তৌসিফ ওকে খেয়াল করে দেখলো, জিজ্ঞেস করলো, মন খারাপ? পোষ হেসে ফেললো। ও এটাই করে, এক কারণে কেউ ওর অবস্থা টের পায় না। মন খারাপেও হাসে, কষ্টেও হাসে। তৌসিফ এমন নিল না, বলল, হেমন্ত ফোন দিয়েছিল গতকাল, দেখা করতে আসবে। না, করে দিন। তোমার প্রিয় ভাই সে? হ্যাঁ, আমার 6 ভাই বোনই আমার খুব প্রিয়, আদরের। ওদের জন্য মন খারাপ? জানি না, আমার মন খারাপ না, দেখে মনে হচ্ছে। চোখের ভুল। আমার খুব বিচক্ষণ চোখ পোষরাত। খুব ভালো, সেই চোখ রাজ দরবারে পেশ করা হোক। বলেই ফিক করে হাসলো পোষ। তৌসিফ ওর দিকে তাকিয়ে ক্ষুদ্র শ্বাস ফেলল, বলল, আমি কাজটা সেরে ফিরে আসি, এরপর থেকে ক্লাস শুরু করো। আর হ্যাঁ, ও বাড়ি তোমাকে আপাতত যেতে দিচ্ছি না, তবে ওদের নিয়ে আসবো। তার প্রয়োজন নেই, ওদের আনা লাগবে না, মায়া কেটে যাক, আপনা আপনি ভুলে যাবে। তুমি ভুলে যাবে? সেটাতে কারো যায় আসে না। পৌষের অত সময় নেই কাউকে মনে রাখার। তৌসিফকে আর কথা বলার সুযোগ না দিয়ে পোষ বলল, আপাকে ডেকে আনুন, বলুন ফিরনি রেঁধেছি। বেশি রেঁধেছ? ততটাও না। বেঁচে গেলে আমার জন্য দিয়ে দিও, রাস্তায় খাবো। পোষ মাথা নেড়ে চলে গেল। নিজে না খেয়ে সেটুকু তৌসিফের জন্য তুলে রাখলো। পেটের মধ্যে এক ঝাঁক সুখ প্রজাপতি উঠছে, এদিক ওদিক ডানা মেলে যাচ্ছে। তৌসিফ বলেছে ফিরে এসে দেখা করাবে। পোষ এখনই ভাবছে ওদের জন্য কি কি রাঁধবে, একটু আবদারও ধরবে যাতে ওদের থাকতে দেয়। ইস, পোষের খুশিতে কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। কবে যাবে আর কবেই বা আসবে তৌসিফ তালুকদার? নিজের ব্যাগপত্র গুছিয়ে তৌসিফ নিজে তৈরি হচ্ছে। পোষ ওকে দেখছে মনোযোগ দিয়ে। প্রায় 1 ঘন্টা যাবৎ পোষ অবশ্য দেখে যাচ্ছে। একটা মানুষ, তাও কিনা পুরুষ মানুষ, সে এতটা রং ঢং করে তা জানা ছিল না পোষের। যেখানে পোষ সাবান দিয়ে মুখে 1 ডলা দিলেই ঝকঝক করে, সেখানে তৌসিফ নানান জিনিস মাখছে, ডুলছে, ঘষছে, আবার টেনে তুলছে। পোষ অধৈর্য হয়েও ধৈর্য ধরে দেখছে। মনে মনে ছোট্টখাটো গালেও দিয়েছে শালা বলে। পা দুটো দুলাতে দুলাতে পোষ গান গাইছে, নয়নেরই ভান দিয়ে গো, যৌবনের দুল দিয়ে গো, নয়নেরই ভান দিয়ে গো, যৌবনের দুল দিয়ে গো, নুপুরেরও তালে তালে তোমায় আমি বেঁধেছি, জানি গো জানি, ওগো তোমারই যে বেঁধেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। সবার চোখে রং লাগিয়ে সবার মনে ঢেউ জাগিয়ে, সবার চোখে রং লাগিয়ে সবার মনে ঢেউ জাগিয়ে নতুন দাসের পথে আমি আজকে আবার চলেছি, জানি গো জানি, সবার মনকে নিয়ে চলেছি। তৌসিফ অবাক চোখে তাকালো। পোষ দাঁত বের করে হেসে বলল, আমি আপনার জামাই হলে উষ্টা দিয়ে আমার সংসার থেকে বের করে দিতাম। আপনার কপাল কিন্তু খুব ভালো, কারণ আমি আপনার বউ, জামাই না। বোকা বনে গেল তৌসিফ। পোষ আর মোড়া ভেঙে বলল, তাড়াতাড়ি করুন, কোমর ব্যথা হয়ে গেল। একটু হাঁটাহাঁটি করো। ধ্যাৎ। তৌসিফ চুল সেট করে এগিয়ে এলো। পোষের মাথায় হাত দিয়ে নরম স্বরে বলল, সাবধানে থাকবে, ফোন দিলে ধরবে, সময় মতো খাবে, বাড়ির বাইরে যাবে না, মনে থাকবে। সাবধানে যাবেন। আচ্ছা। দুজনে বেরিয়ে এসে তার ফাঁকি দেখলো। পোষ 2 লাফে ওর কাছে গিয়ে বলল, এত দেরি কেন আপা? একটু চাচির কাছে গিয়েছিলাম সোনা। তুষু, সাবধানে যাবি, আমাকে ফোন দিবি। দেবো আপা। পোষ বুয়া দিয়ে আলাদা একটা ব্যাগ পাঠাতেই তৌসিফ জিজ্ঞেস করে, এটা কেন? এটাই খাবার আছে, বাইরের খাবার আজ খেতে হবে না। কপালে 3টা ভাঁজ অথচ লুকায়িত এক হাসি তৌসিফের ঠোঁটে। বিদায় নিয়ে ও চলে গেলেও বারান্দা দিয়ে পোষ দেখলো। ঘাট পেরিয়ে মূল সড়কের পুরোটা সময় দেখলো পোষ। মেলটার দিকে তাকাতেই মুখটা ধপ করে উঠল। এটা তুহিনের নিজস্ব। ওর কথা মনে পড়তেই আবার পলকের কথা মনে পড়ল। পোষ পা নাচাতে নাচাতে ভেতরে ঢুকলো। মনটা খুব খুশি। তৌসিফ নেই, পোষ স্বাধীন। এখন সারাক্ষণ এদিক ওদিক গেলেও সমস্যা নেই।
তৌসিফ বলেছে বাড়ির বাইরে না যেতে, কিন্তু ফ্ল্যাটের বাইরে যেতে তো আর নিষেধ করেনি। পরন্ত বিকেলে আজ রোদ নেই, এক রত্তি, ভোর থেকে বৃষ্টি, আকাশে মেঘ জমা, তবে বর্ষণ হচ্ছে না, কেমন গুমুট ধরে আছে। প্রকৃতি 2 হাত বাড়িয়ে আজ উদারতা দেখাচ্ছে। রোদ নেই, আবার বৃষ্টিও নেই, কিন্তু অফুরন্ত শরতের বাতাস আছে। বারান্দায় দাঁড়িয়ে পৌষ এদিক ওদিক অবলোকন করলো কিছুক্ষণ, অতপর ওড়না মাথায় দিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। সেই যে উঠল বিয়ের রাতে, আজ নামলো এক কথায়। মাঝে তুহিনের ঘটনার সময় নামাটা অবশ্য কোনো নাম আনা, কারণ সেদিন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ছিল। পৌষ চাইল উড়াল দিতে। সিঁড়ি শেষ হতেই গ্যারেজ, 2 জন দারোয়ান সেখানে। পৌষকে দেখে সালাম জানালো, উত্তরে মিষ্টি হাসি সহ সালাম দিয়ে পৌষ বাইরে এলো। ওকে আটকানোর সাহস তাদের নেই। পেছনে হাত বেঁধে এদিক ওদিক তাকিটুকি করে পৌষ গেল সামনের দিকে। এখানে বড় গেটটা বন্ধ থাকে, খুলে শুধু গাড়ি ঢোকা অথবা বের হওয়ার সময়। পকেট গেট দিয়ে পৌষ চুপচাপ বেরিয়ে এলো একদম বরাবর পুকুর ঘাটে। আশেপাশে নানান গাছপালা, শাকসবজি, ফলমূল বাদেও নানান অপরিচিত গাছ। পৌষ বেশ খানিকটা সময় তাকিয়ে রইল। এখানে পিহা থাকলে খুশি হতো, ওর ফুল গাছ পছন্দ। পৌষের আবার ফুল গাছ ততটা পছন্দ না। যেই গাছ দিয়ে কিছু পাওয়া যাবে না, সেই গাছ লাগানো পছন্দ না ওর। সৌন্দর্য দিয়ে কী বা হবে, অক্সিজেন তো বট গাছও দিবে। একা একা বকবক করলো মনে মনে। ঘাটের কাছে এগিয়ে এসে বসলো। সুন্দর পাকা করা চারপাশ, সিঁড়িগুলো ধীরে ধীরে পানিতে ডুবেছে। পৌষের ভালো লাগলো, ভাবলো একটু নামবে, কিন্তু পিচ্ছিল দেখে আর নামলো না। ঘাট থেকে বাড়িটা বেশ সুন্দর দেখালো। এক পাশে কৃষ্ণচূড়া গাছ, আরেক পাশে সোনালু গাছ। ঘাটের পানিতে কচুর পানা দিয়ে ভরা, ফাঁকে ফাঁকে আবার কি জানি গাছ বেড়ে উঠেছে। মনোযোগ দিয়ে দেখলো পৌষ। এখানে 1 কাপ চা হলে বেশ জমতো। সাথে যদি পাক বাহিনীটা থাকতো তাহলে তো কথাই নেই। কেমন হয় যদি ওরা দৌড়ে চলে আসে? দূরত্ব তো কম, ছাদ থেকে হয়তো ওদের বাড়ির ছাদটাও দেখা যাবে। মনটা নিমিষে খারাপ হয়, চোখ দুটো অসম্ভব জ্বালা পোড়া করে, অথচ পানি আসে না। ওই বাচ্চাগুলো পৌষের খুব কাছের, গায়ে ভীষণ এক কলঙ্ক নিয়ে হক বাড়িয়ে ছেড়েছে সে। ছাড়েনি অবশ্য, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মুখের কথায় আঘাত দিয়ে সরাতে সমস্যা হচ্ছিল বিধায় মুখে চুনকালি মাখিয়ে ভাগিয়ে দিয়েছে তারা পৌষকে। প্রলয় হোক নিশ্চিত, কোনো খারাপ সময়ে কন্যা জন্ম দিয়েছিল, না হয় তার মেয়ের কপাল এমন কেন খাপছাড়া। পৌষ উঠে আশেপাশে হাঁটছে। তৌসিফদের বাড়ির গেট পেরিয়ে বাম পাশে হাঁটছে। এখানে গাছগুলো বেশ বড় বড়, উঁচু উঁচু গাছের নিচে আবহাওয়া যেন শীতল হলো, হিম হাওয়া এক পরিবেশ। পৌষ বুক ভরে শ্বাস নিল। যতটুকু জানে এখানে সম্রাটের বাসা। এই পুরাতন দেখতে গেটটা সম্রাটদের। ফাঁকা ঢুক গেলে পৌষ, তার স্বপ্নের পুরুষের বাড়ি এটা। পৌষ যখন সদ্য তরুণী, তখন থেকে সম্রাট নামটা তার বুকে গাঁথা। কেউ যেন নিজ হাতে সেখানে বসিয়েছে। ঝাঁকড়া চুলের অধিকারী পুরুষটাকে আজ ভীষণ মনে পড়ল। কে হতো যদি পৌষ তার স্ত্রী হতো? খুব কি ক্ষতি হতো তালুকদার নামটা যদি সম্রাটের বদৌলতে তার সাথে জড়িত হতো। পৌষ আজীবন বলে যাবে তার প্রথম ভালোবাসার কথা। মান্নার মতো আদলের সম্রাট, সূর্যপান, দৃঢ়কান্তি এক পুরুষ, দীপ্তিময় সৌম্য এক পুরুষ, যাকে পৌষ বুকে লালন করেছে, এখনো করছে। এই জায়গাটায় সে পা দুটো যেন আটকে গেল। তাকে রইল শ্যাওলা জমা দেওয়ালে। তার অপর পাশে কে? ওই পুরুষটা পৌষের স্বপ্ন পুরুষ, দাপুটে সম্রাট, যাকে ঘিরে হাজার নারীর বোনা স্বপ্ন, দুলির স্বাদ সে ভিড়ে পৌষ অন্যতম। তুমি এখানে? নারী কণ্ঠে পৌষ পিছু ঘুরল, সামান্য চমকেছে, তবে তার চোখের চাহনিতে প্রকাশ করছে না। নিজের দুর্বলতা কাউকে দেখাতে নেই, পৌষও দেখায় না। দুর্বল মানুষের ঘাড় মটকাতে সবাই পছন্দ করে। তাহমিনাকে এই মুহূর্তে দেখে পৌষের মন মেজাজ প্রচুর খারাপ হলো। আভিজাত্যপূর্ণ এই নারীটির সাথে তার দেখাশোনা ওই একবারই। সে একেবারে ঘটনায় তো পৌষ ভুলতে পারে না। দ্বিতীয়বার সাক্ষাৎ এর ইচ্ছেটাও মৃত, অথচ কপাল দেখাটা হয়ে গেল। ক্ষুদ্র শ্বাস ফেলে পৌষ বলল, এমনিতেই হাঁটছিলাম। বলে পা বাড়ায় পৌষ। তৎক্ষণাৎ ওর হাত ধরে তাহমিনা, ভীষণ নরম অথচ নিচু স্বরে বলে, আপার উপর রেগে আসো? জি না, আপনি আমার আপন কেউ নন। পরের সাথে কিসের রাগ?
তাহমিনা যেন মেয়েটার কথাই মুগ্ধ হলো। এত বছরেই না কেউ যোগ্য হয়ে এলো তালুকদার বাড়িতে। বাকি দুটোর যে অবস্থা খুবই শোচনীয়। তাহমিনার মনে ধরেছিল পোষকে সে প্রথম দিন, যখন তেজি স্বরেও প্রতিবাদ করলো, যখন নিজের দুই বোন তসিফের চুল দাড়ি টানিয়ে মুখের উপর উত্তর দিল। তাহমিনার মুখের হাসি সরেনি। পোষের আরেক হাতও ধরল, নরম স্বরে বলল, মনে রাখবে, কোনো কিছুই এভাবে হয় না। এই একই কথা তৌসিফও বলেছিল পোষকে। পোষ আমলে নেয়নি। আজ সুযোগ বুঝে জিজ্ঞেস করে ফেলল, এমন কি ঘটলো যে আপনারা বাড়ির বউকে এভাবে দেখে আনেন? আবহাওয়া তো সুন্দর, চা খাবে পোষ? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আমাদের বাসায় নামাজ পড়বে, সমস্যা তো নেই, এসো। এমনভাবে তাহমিনা বলল আর হাত দুটো ধরল যে না করার সুযোগ পোষ পেল না। তাহমিনা ওর ছটফট দেখে বলল, কি আমাদের টিনের ঘর দেখে বুঝিয়ে আসবে না? পোষ কথা বলল না। তাহমিনার সাথে হেঁটে গেল। মুখে এটা টিনশেড, অথচ জমিদার বাড়ি থেকে কোনো অংশেই কম না। মাগরিবের আজান দিল তখন। পোষ এদিক ওদিক তাকালো, যেন খুব করে খুঁজলেও কাউকে, কিন্তু দেখতে পেল না। আলো জ্বালাচ্ছে না কেন? পোষের চোখ দুটো যে দেখার জন্য খুব তৃষ্ণার্থ। পায়ে পায়ে তাহমিনার সাথে ভেতরে চলে এলো পোষ। নামাজটাও পড়া হলো। তখনই মধ্যবয়স্ক এক নারীর আগমন ঘটল। ঢুক গেল পোষ। এটাই তাহলে সম্রাট চেয়ারম্যানের মা। সাহারা এগিয়ে সেই পোষকে জড়িয়ে ধরল। পোষ সালাম জানাতেই ভীষণ আবেগাপ্লুত হলেন তিনি। তার খুব ইচ্ছে ছিল পোষ তার ছেলের বউ হবে। পোষের এসব কথা ভালো লাগলো না। তাহমিনা চা এনেছে। এই পর্যায়ে এমন চা দেখে পোষ চমকালো। ঘন দুধে টি ব্যাগ ডুবে এনেছে তাহমিনা। পোষ এসেছিল শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর জানতে, কিন্তু সাহারার কান্নায় আর জানা হলো না। সাহারা কিছুটা এলোমেলো কথা বলে, এই বর্তমান তো এই অতীত। হঠাৎই বলতে লাগলো, সম্রাটটা যে কি পরিমাণ আমাকে জ্বালাতো তুমি জানো না মেজো বউ? এই রাত 2টা বাজে এত বন্ধু বান্ধব নিয়ে হাজির। কি করব আমি? ঘুমাতে দেবো কোথায়? কি তো নিজের ঘরে ঢুকেই ঘুম। এই তোষক চাদর বিছিয়ে দিলাম মেঝেতে। কি খাওয়াবো এত রাত্রে? ওরাই তো আবদার ধরতো খিচুড়ি খাবে। আমি বড় ডেকচিতে চাল ডাল একসাথে ঢেলে দিতাম। বউয়ারা হাতে হাতে কাজ করত। কি যে দুষ্ট ছিল ও, সারাক্ষণ আমার সাথে দুষ্টামি। ওর লাল গাড়িটা ওর জানের চাইতেও বেশি প্রিয় ছিল। বাড়ির পিছনের বাগান বাড়িটা নিজ করেছে। কত কি বলে ও, ভীষণ আদরের ছেলে আমার। দেখতেও হয়েছে সবচাইতে সুন্দর। ভীষণ সুন্দর। হেমন্ত বাসায় কথাবার্তা একদমই বন্ধ করেছে। সেই সাথে নিয়মিত কোর্টে যাচ্ছে। পোষের হক সে ছাড়বে না। এতদিন জুলুম হবে ভেবে চুপ থাকলেও এখন যেন হেমন্ত খেপেছে প্রচুর। কারো কথার তোয়াক্কা সে করছে না। আর মধ্যে বরচাচার সাথে এক দফা লেগেছে আজ। হেমন্ত এতটা উচ্চস্বরে কথা বলে না। ও কিছুটা শান্ত ধরনের, ঠিক বাড়ির বড় ছেলেরা যেমন হয় তেমন। এই হেমন্ত বদলে গেল সহসা। বড় চাচি ছেলের সাথে কথা বলার চেষ্টা চালাচ্ছেন অনেক, কিন্তু লাভ হচ্ছে না। হেমন্ত বলেছিল তাকে সন্তানহীনা হওয়ার কষ্ট দিবে। কথাটা করায় গন্ডায় আমল করছে হেমন্ত। পিহার সাথেও দূরত্ব বাড়ছে। পিহার একমাত্র বন্ধু ছিল পোষ। বড় বোন কম, বন্ধু বেশি। ছোটোখাটো খুঁটিনাটি সব কথা পোষকে বলতো, সমাধানটাও পোষই করতো। কখনো ফলাফল নিয়ে ভাবতো না। বাড়িতে এক আগাছার মতো পড়ে থাকা পোষটা যে এতটা জুড়ে ছিল তা কেউ টের পায়নি। হিংসা, অহংকার, অহমিকা আজ এই পর্যন্ত নিয়ে এলো। ক্লান্ত হেমন্ত বাড়িতে ঢুকতেই বড় চাচি ডাকলেন, হেমন্ত। পার গতি কমল না। চাচি আবারও ডাকলেন, হেমন্ত, বাবা কথাটা শুনে যা। হেমন্ত ছুটে গেল। শ্রেয়াকে দেখে বলল, ঠান্ডা পানি এনে দাও শ্রেয়। শ্রেয়া তখন ছুটল পানি আনতে। বড় চাচি ওকে দেখে শরবত এগিয়ে দিলেন। শ্রেয়া পানির সহ শরবত নিয়ে আসতেই হেমন্ত একটু হাসলো। পানিটুকু পান করে বলল, কষ্ট করে এখনই নিচে রেখে এসো। শ্রেয়া কথা মতো কাজ করলো। বুঝলো হেমন্ত ওর মাকে দেখাতেই কাজটা করেছে। গোসল করে শ্রেয়ার সাথে রইল। মাথাটা শ্রেয়ার কোলে দিয়ে বলল, টিপে দাও তো। শ্রেয়া হাত চালালো। মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কোর্টে গিয়েছিলেন? কাজ কবে হবে বলেনি? কাগজপত্র কিছুই আমার হাতে না শ্রেয়। পোষের নামে দলিল করা সম্পদ। আমি শুধু ভাবি মানুষ কতটা অমানবিক হলে এই কাজ করে।
যার হক তাকে তো দিলই না, এতটা বছর নিজেরা ভোগ করলো, এখনও দিতে চাইছে না। উকিল কি বললো? যে উকিলের কাছে কপিটা ছিল সে মারা গিয়েছে। তার ছেলে সামলায় এখন, খুঁজছে। কপিটা পেলে খুব সহজ হতো শ্রেয়। আমার বাচ্চাটার মুখ দেখি না কতদিন। তুমি ওকে দেখলে জড়িয়ে ধরো তো, এরপর আমি তোমাকে জড়িয়ে ধরব। সরাসরি জড়িয়ে ধরার অধিকার নেই। আচ্ছা শ্রেয়, একটা কথা বলো তো, তুমি কি কোনোভাবে আমার উপর বিরক্ত? শ্রেয়া হেসে ফেলল। হেমন্তের কপাল টিপে দিতে দিতে বলল, আই এম প্রাউড অফ ইউ হেমন্ত। হেমন্ত হাসল। চোখ বুঝতেই শ্রেয়া বাধা দিয়ে বলল, ওর অপেক্ষায়, আগে দেখে আসুন। অনুমতি পেতেই হেমন্ত উঠে গেল। শ্রেয়া নিজ থেকে যতক্ষণ না বলে ততক্ষণ হেমন্ত যায় না। এটা শ্রেয়ার অধিকার। সে চাইবেই তার স্বামী সবার আগে তার কাছে থাকুক। হেমন্ত যখন দরজার নবটা ঘোরালো তখনই একসাথে দুটো পাখি উড়ে এলো তার বুকে। এই দুটোর জ্বর উঠেছে, খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না। ছোট চাচি মেরেছে পর থেকে জ্বর। হেমন্ত শুনেছে থেকে রেগেছিল বেশ। ছোট থেকে নিজেদের রং ঢং বাদ দিয়ে সন্তান পারলে তো সন্তান পোষের নাওটা হতো না। তখন থেকে মা বাবা চিনত ভালো মতো। পোষের ঘরটার জৌলুস কমেনি এক ছটক, কেউ কমতে দেয়নি, আগলে রেখেছে সর্বপ্রথম। টানা 2 দিন বেশ ভালো কাটলো পোষের। তসিফ নামক কুটকো ঝামেলাটা নেই এখানে। তাইফা যতক্ষণ এখানে থাকে পোষের সময় কাটে ওর সাথে। তাইফা তুরাগের বাসায় গেলেই বিকেলে পোষ বেরিয়ে যায়। তাহমিনার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে ওর। সাহারা আর তাহমিনা দুজনেই ওকে আদর করে, সম্রাটের গল্প করে। তবে এক পলক সম্রাটের দেখা পোষ পায়নি। একটু ভেতর দিকে গেলেই দেখাটা পেত, কিন্তু একেবারে সম্ভব হয় না। আর সেধে গিয়েও পরশু বলতে পারে না দেখা করার কথা। গতকাল বাসায় ফেরার সময়ই পলককে দেখেছে পোষ। টেনে নিজেদের ফ্ল্যাটে এনেছে। দুজনে রাত 12টা পর্যন্ত আড্ডা দিয়েছে, একসাথে খেয়েছে। পোষের আড্ডার শুরু থেকে শেষ ওর ভাই বোন। পোষ বলতে পছন্দ করে আর পলক শুনতে, তাই তো পোষের খুব পছন্দের একজন হয়ে উঠেছে পলক। আর রাতে পোষ রেধে পলককে নিয়ে খেয়েছে। বেশ ভালো সময় কেটেছে তাদের। ভোরের সূর্য উঠেছে বেশ খানিকটা সময় আগে। বিছানায় গড়াগড়ি খেতে খেতে পোষ ওঠেনি আর ফজরের নামাজের পর ঘুমিয়েছে। পোষ এই দফায় আর টিকতে পারল না। ঘরের ভারী পর্দা ঠেলে আলো ঢুকছে ভেতরে যেন। পোষ পর্দা টানতে ভুলে গিয়েছিল। সুযোগ নিল রোদ, ঘুমাতে আর দিল না। আড়মোড়া ভেঙে উঠে মাত্রই বাথরুমে যাবে তখনই দরজায় ধূপধাপ শব্দ হলো। পোষ তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। চোখের সামনে মিনু দাঁড়িয়ে। পোষ ওকে দেখেই দাঁত চেপে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাকে কাটতে যেতে হবে? মামা। চটকানা মারবো একটা। আমার জামাইকে কেন কাটবো? মিনু হাতের ফোন দেখালো। ফোনের ওপাশ থেকে কাশির শব্দ শোনা গেল। পোষ কানে তুলে মিনুর মুখের উপর দরজা বন্ধ করে লম্বা সুরে সালাম দিয়ে বলল, কেমন আছেন জামাই? তৌসিফ আরেকবার কাশে দিল। পোষ জিজ্ঞেস করলো, জাহাজ থেকে পড়ে গিয়েছেন? পানিতে পড়ে ঠান্ডা লাগলো নাকি? তৌসিফ হা করে শ্বাস টানলো। একটু দম নিয়ে সালামের উত্তর দিয়ে বলল, ঘুম ভাঙিয়ে দিলাম তোমার? হাই তুলে পোষ উত্তর দিল, না, আমি উঠেছিলাম। ও, মিনুর সাথে রাগারাগি করলে যে? কিছু করেছে? করেছে মানে? কাল আমাকে হুমকি দিয়ে বলল আপনার কাছে নালিশ করবে। আজ নাকি কে আসবে বাড়িতে। হ্যাঁ, শোনো, যেই আসুক তার সাথে তুমি খারাপ ব্যবহার করো না পোষরাত। কি বলতে চাইছেন? আমি 24 ঘন্টা সবার সাথে খারাপ ব্যবহার করি? বোকা, সেটা বলিনি। তো কি বলেছেন? তৌসিফ একটু ভ্যাবাচাকা খেলো। একমাত্র এই মেয়েটাই ওকে কথায় আটকে দেয়। একটু ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, আমার আরো 2 দিন লেগে যাবে হানি। সত্যি? ভীষণ উত্তেজিত হলো পোষ। তৌসিফ বুঝলো না বউ তার দুঃখ পেল নাকি খুশি হলো। তৌসিফ অদূরে তাকিয়ে রইল। সামনের সমুদ্র। একটু গম্ভীরতা আনলো কণ্ঠে, বলল, বাড়ির বাইরে যেও না। যাই না। তোমার ফোনটা আজ হেমন্ত দিয়ে যাবে দারোয়ানকে। বাসায় ফোন দিয়ে কথা বলো, ভালো লাগবে। ফোন লাগবে না আমার। এত রাগ করতে নেই হানি। রাগ করছি না, আমি বাথরুমে যাব। ফোন রাখবো? রাখছি তাহলে। খাবার দাবার ভালো মতো খাবে। বিদায় জানিয়ে দরজা খুলে ফোনটা টেবিলে রেখে পোষ ঘরে চলে এলো। মেজাজ খারাপ হচ্ছে কোনো কারণ ছাড়াই। তাইফা আজ একটু বাইরে যাবে। পোষকেও নিতে চেয়েছিল কিন্তু তৌসিফ না করেছে। নিজে ছাড়া একা বউ ছাড়তে সাহস পাচ্ছে না ও। তার উপর পোষের মন মেজাজের ঠিক নেই।
তাই তৌসিফ নিজেই না করলো। পোষ সকালের খাবার শেষ করে দুপুরের জন্য রান্না বসাবে, তখনই কলিং বেল বাজে। পোষ ভাবে হয়তো পলক এসেছে, দৌড়ে গিয়ে দরজা খুলবে, তার আগেই মিনু দরজা খুলে ঝাঁপে পড়ে কারো বুকে। পোষ হাত রাস্তায় এসে হা করে তাকিয়ে রইল। লম্বা দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে, আধুনিকতার ছাপ চোখে মুখে, কিন্তু পোশাক যথেষ্ট শালীন মনে হলো। মিনুর মুখে আপা ডাক শুনে পোষ বুঝলো এটাই তাহলে মিনুর আপা। এগিয়ে আসতে দেখলো দুজনে ভেতরে ঢুকেছে। মেহমানটাকে পোষের ততটা পছন্দ হলো না। মেহমানকে পোষই না বলবে বসতে। ওর বলার আগে মেয়েটা বসেছে, ওখান থেকে ডাকছে, বুয়া এক গ্লাস পানি দিয়ে যান। পোষ এক ভ্রু উঁচু করে মুখ এদিক ওদিক করলো। আজকাল মেহমানও ডিজিটাল হয়ে গিয়েছে, নিজে বেড়াতে এসে নিজেই বুয়া ডেকে পানি চাই, একটু পর নিশ্চিত খাবারও চাইবে। বুয়া পানি এনে দিতেই পোষে গিয়ে এসে ঠিক বরাবর বসলো। মেয়েটার দিকে তাকে সরাসরি প্রশ্ন করলো, আপনি মিনুর আপা? সুহা মুখ তুলে তাকালো। পোষের আগাগোড়া দেখে সুহা বেশ দাম্ভিকভাবে বলল, তৌসিফ কি দেখে বউ করে আনলো তোমায়? এর জন্যই আমাকে দূরে সরালো? পোষের চোখের চাহনি বদলাতে মিনিটও লাগলো না। আচমকায় গলার স্বর পরিবর্তন হলো ওর। পা থেকে মাথা পর্যন্তই দেখে এনেছে। আপনি ওকে দেখবেন নাকি? চাইলেও দেখাতে পারছি না। তার চাইতে বড় কথা, কাজের মেয়ের বোন আপনি। আপা ডাকলো শুনলাম, সুতরাং আপনার পরিচয়ও আমি পেয়ে গিয়েছি। কাজের মেয়ে হয়ে আমাকে এই জাতীয় কথা বললেন, বলতে হবে আপনার জিহ্বায় ধার আছে। সুহা ক্ষুব্ধ চোখে তাকালো। এই মেয়েকে কাজের মেয়ে বলল? সুহা দাঁড়িয়ে যেতেই পোষ পা তুলে বসলো বিছানায়, গা ছাড়া ভাব নিয়ে বলল, দরজা ওই দিকে, বেরিয়ে যান। তুমি কে হও আমাকে বের করার? পোষের গলার স্বর উঁচু হলো সুহা থেকেও। বলে উঠল, তৌসিফ তালুকদারের বউ আমি। সুহা চমকে গেল পোষের ধমকে। বুয়ারা সহ চলে এসেছে এদিকে। পোষ বুয়াকে দেখে বলল, আপনার মামাকে ফোন লাগান তো খালা, বলুন বাড়িতে নতুন কাজের মেয়ে এসছে, যাকে আপাতত দরকার নেই। এই মেয়ে, তুমি চেনো আমাকে? কে? কে আপনি যে চিনতে হবে? সুহা প্রশ্নের উত্তর দিল না, বলল, তোমার সাহস কি করে হয় মিনুকে ধমকানোর? দেখাবো কিভাবে হয়, দুটো চট দিয়ে দেখাই। আপনার বোন বেশ বেয়াদব, আমার সাথে আর একবার লাগতে আসলে দুই গাল লাল বানিয়ে দিব। বুয়া দেখলেও পরিস্থিতি খারাপ হচ্ছে। তাড়াতাড়ি তৌসিফকে ফোন দিল আড়ালে গিয়ে। মিনিটের ব্যবধানে ফোন এলো সুহার নাম্বারে। রিসিভ হতেই সুহা চুপচাপ দাঁড়িয়ে রইল, অতপর বেরিয়ে গেল সেখান থেকে। দরজা পর্যন্ত যেতেই মিনু ওর হাত ধরে থাকতে বলে। সুহা ওকে রেখে চলে যায়, পেছনে আর তাকায় না। মিনু ওভাবেই দরজা ধরে দাঁড়িয়ে রইল। এদিকে পোষ ভাবছে ভিন্ন কথা। কে এই মেয়ে? মিনু কে থাকতে বলল? তাহলে কি এই মেয়ে এর আগেও এখানে থেকেছে, একটা খালি ফ্ল্যাটে? পৌষের মনের ভেতরে সন্দেহ ঢুকে গেল ঠিক তখনই, একদম হুল ফুটানো সন্দেহ। বিকেলে দারোয়ান এসে ফোন দিয়ে গেল পৌষকে। আর মানে হিমু ভাই এসেছিল। দৌড়ে বারান্দায় গেল পৌষ। হেমন্ত ততক্ষণে ঘাট পার অতিক্রম করে ফেলেছে। তুহিনের মিলের সামনেও। পৌষের বুকের ভেতর খাবলে উঠল তৎক্ষণাৎ। একবার ভাইটাকে দেখা হলো না, পৌষের ভেতরে কিছু চাপ সৃষ্টি হয়। এমন হলেই অস্থির লাগে শুধু। অনেকের মুখে শুনেছে কাঁদলে বুক হালকা হয়, ভারী ভাব কমে, কিন্তু পৌষের চোখে পানি আসে না, কোনো কিছুতেই ওর কান্না আসে না। রেলিং শক্ত করে ধরে রাখলো পৌষ। হেমন্ত আজ সাদা পাঞ্জাবি পরেছে, পিঠটা তখনও দেখা যাচ্ছে। মেন রোডে গিয়ে হেমন্ত দাঁড়িয়ে সরাসরি তাকালো পৌষের বারান্দায়। ও জানে পৌষ রাগে, রাগ করে ও আসবে না, কিন্তু হয়তো কোথাও একটা আশা বাকি ছিল। হয়তো ভেবেছিল পৌষ আসবে। বারান্দার ঠায় টেনে পৌষ ফোনটা খুলল। ওদের 7 ভাই বোনের হাস্যোজ্জ্বল একটা ছবি। পৌষ তাকিয়ে রইল। ছবিটা কিছুদিন আগে জীবন্ত ছিল, তবে এখন মৃত। তাদের 7 জনের মধ্যে পৌষ নামটা এখন মৃত। আর কখনোই পৌষ তাদের এভাবেই পাবে না। সম্ভব হলেও পৌষ নিজেকে জীবিত করবে না আগের মতো। যতদিন যাবে ওরা ভুলবে। একদিন সবটা ঠিক হবে, শুধু বিলীন হবে পৌষরাত হক নামটা। পৌষ হারিয়ে যাবে তাদের মাঝখান থেকে। মেঝেতে হাত পা মেলে পৌষ বসে রইল। গান গাইলো আজ ক্ষীণ স্বরে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইছে সাই। কল্পনায় পৌষ ভাবল। বেশ খানিকটা সময় অতপর উঠে চলে গেল সেখান থেকে।
আসরের নামাজ পড়েই পোষ বেরিয়ে গেল। বদ্ধ জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না ও। নিচে নামতে আজ কৃষ্ণচূড়া গাছটার ওখানে তাহমিনার দেখা পেল পোষ। হেসে ওখান থেকে হাত নেড়ে ডাকলো, আপা। তাহমিনা তাকালো, চোখে আসলো। পোষ এগিয়ে এসে ওর হাত ধরে বলল, বাসায় চলুন, আজ আমার হাতে চা খাবেন। তাহমিনা ওর গালে হাত বুলিয়ে বলল, একটু হাঁটতে বের হলাম, পেছন দিকটা দেখা হচ্ছে না, আজ অনেক দিন, জংলা পরিষ্কার করাতে হবে। তাহমিনা পোষকে নিয়ে হাঁটছে। পোষ আজ ওর সাথে হাঁটতে হাঁটতে এলো তালুকদার বাড়ির পেছন দিকে। ততটাও পেছনে না, পেছনে ঘাটেও আসেনি। এখান থেকে সামনে গেলেই সেই জঙ্গল, পাশেই বিছুটি পাতা গাছ, সূক্ষ্ম কাঁটা দিয়ে ভরা। পোষ বলল, বিচুটি পাতা গাছ কতগুলো আপা? এগুলো ফেলবেন না? ওগুলো মাঝে মধ্যে লাগে। পোষ হাসতে হাসতে বলল, এই পাতা একবার লাগিয়ে দিয়েছিলাম এক বুড়োর টাক মাথায়, চুলকাতে চুলকাতে বুড়ার জান শেষ। ওমা, ভারী মিষ্টি তো। পোষ হাসির মাঝে বলল, পোলাপান দেখলেই টিটকারি মারত। ওরা ওখানে দাঁড়িয়ে কথা বলছিল। তাহমিনা ওকে নিয়ে আরেকটু সামনে গেল। পুরাতন একটা বিল্ডিং দেখতেই পোষ তাকিয়ে রইল। কিছুটা অদ্ভুত দেখতে একটা বাড়ি। তাহমিনা ওর দৃষ্টি অনুসরণ করে বলল, এটা সম্রাট ভাইজানের বাগান বাড়ি। আজ তো সময় নেই, না হয় নিয়ে যেতাম, গিয়ে ঘুরে দেখে এসো, ভালো লাগবে। একা বাসায় তো সময় কাটে না তোমার। পোষের কানে শুধু বিঁধল বাগান বাড়ি, সম্রাটের বাগান বাড়ি। শ্রেয়া জ্যৈষ্ঠকে দিয়ে কিছু আনাতে বাইরে পাঠিয়েছে। সেই থেকেই জ্যৈষ্ঠ ফিরেনি। কেউ অবশ্য এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু শ্রেয়া ভেতর ভেতরে অস্থির হয়ে আছে। কোথায় গেল ছেলেটা? চৈত্র একবার খুঁজলো, না পেয়েও কিছু বলেনি। ওরা তো জানে না শ্রেয়া পাঠিয়েছে ওকে। হাতের কাজও যেন আগাতে চাইছে না এই মুহূর্তে। হেমন্ত বাসায় নেই। যদি ফিরে প্রশ্ন করে তখন কি বলবে শ্রেয়া? কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। ওনা দিয়ে মুছে এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে দিল। এই বাচ্চাগুলো হেমন্তের অনুপস্থিতিতে কিছুটা শ্রেয়া দেখে রাখে, ওদের সাথে কথা বলে, নিজের মতো ভালোবাসতে চায়। কে জানতো জয়েন্ট ফ্যামিলি অপছন্দ করা শ্রেয়া এতটা মায়ায় আটকে যাবে। শ্রেয়া পরক্ষণই ভাবে এটা পোষের মায়া, যা শ্রেয়া সামাল দিতে চেষ্টা করছে। ইনি মিনির শরীর ভালো না, দুই বোন একসাথে অসুস্থ। কারণ অবশ্য কারো জিজ্ঞেস করা লাগেনি। ছোট চাচি মেয়েদের শোকে হাও মাও করে কাঁদেন। গত রাতেও কাঁদতে কাঁদতে তার মুখে কিছু সত্যি কথা বেরিয়েছে। পোষের অভাবেই এই জ্বর এসেছে বলে বারংবার বলেছে। তার মেয়ে দুটো খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। রাতে শুধু হেমন্ত খাওয়াই, দুধ তো ওদের পোষ খাওয়াতো নানা ছলে বলে। ওটা বন্ধ আজ কয়েকদিন। সব মিলিয়ে মাসুম দুটো জানের উপর দিয়ে ভীষণ চাপ যাচ্ছে। বড় চাচি কাল ছোট চাচির কথা শুনে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি কাঁদতে পারেননি। তারও দুটো সন্তান তিনি হারিয়ে ফেলেছেন। তিনি চোখে দেখেন, অথচ সন্তান দুটো তাকে দেখে না। হেমন্ত কথা বলে না, পিহাও নিজের মতো ঘর কোনো হয়ে থাকছে। সেই হিসেবে সন্তানও তিনি হারিয়েছেন। সেজে চাচি অবশ্য চুপ থাকেনি। ছোট চাচির কথায় তেজটা ভাবে বলেছিলেন, শুরু থেকে রং তামাশা না করে বাচ্চা পারলে তো আজ এই অবস্থা হয় না। জামাই নিয়ে সারাক্ষণ ঘুরে মেয়ে দিয়েছো আর একজনের হাতে, এখন মেয়ে তোমাকে চেনেই না বোধ হয়। মা হতে সন্তানের আবার না খেয়ে অসুস্থ হয়। ছোট চাচি উত্তর করেননি, তিনি শুধু কেঁদেছেন। পোষকে ফোন দিয়েও কেউ পাননি, মেয়েটা ফোন ধরেনি। শ্রেয়ার সেজু চাচিকে দেখতেই অবাক হয়। তার নিজের দুই ছেলে তো তার সাথে অতি প্রয়োজন ব্যতীত কথা বলে না। তার চোখে কিশোর এত রাগ পোষের প্রতি, শ্রেয়া তা বুঝে উঠতে পারছে না। ভাবি, পিহার ডাকে চমকে তাকালো শ্রেয়া। তখনই দরজার বেল বাজলো। শ্রেয়া দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলো জ্যৈষ্ঠ এসেছে। হাফ ছেড়ে বাঁচলো শ্রেয়া। জ্যৈষ্ঠের হাত চেপে ধরে জিজ্ঞেস করে, গিয়েছিলে? উত্তর দেওয়ার আগে ওকে টেনে ভেতরে আনে শ্রেয়া। জ্যৈষ্ঠ মাথা নাড়ে, নিচু স্বরে বলে, আপা বাসায় ছিল না। কি? কোথায় গিয়েছে? জানি না, দারোয়ান খবর পাঠাতেই ফ্ল্যাটে থাকা বুয়া বলল আপা নেই। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। শ্রেয়া বসলো। আজ পোষকে দরকার ছিল। মেয়েটা ফোন ধরলে কিছুটা শান্তি পাওয়া যেত। জ্যৈষ্ঠ আরও বলল, মনে হচ্ছে তৌসিফ তালুকদার মানে দুলাভাই বাসায় নেই। কে বলল? দারোয়ান।
শ্রেয়া আর কিছু বলল না। আজও হেমন্তের দেরি হবে। ও আসলেই ইনিমিনিকে খাওয়ানো যাবে একটু। ভীষণ চিন্তায় পোষ নখ কামড়াচ্ছে। সুহা নামক আপদ কোথা থেকে জুটল তার কপালে। পলক তাকে আগে সচেতন করেছিল। এই ফ্ল্যাটে সুহার আনাগোনা আগে থেকে। পলক অবশ্য তেমন কিছু বলেনি, কিন্তু যতটুকু বলেছে তাতে পোষ অনেকাংশেই এতটুকু বুঝেছে সুহা এখানে আসে যায়। মিনুকে সুহা এখানে রেখেছে, তার মাধ্যমেই নাকি এই ঘরের খবর সুহার কাছে পৌঁছায়। একটা জোয়ান জাহান মেয়ে একা থাকা এক পুরুষের বাড়িতে কোন কাজে আসে? কোনো সন্দেহের সুরে পলক বলেনি, তবে বলেছে তো। সেই থেকে সুহার প্রতি কিছুটা বিদ্বেষ পৌষের মনে। এখানে আবার আরেক ঝামেলা, পৌষের মন টিকছে না, কিছুতেই না। সম্রাটের বাগান বাড়ি ভাবা যায়, যাকে নিয়ে কতগুলো বছর পৌষ কত শত কল্পনা করলো, তার করা বাগান বাড়ি। ভেতরে দেখার অদম্য এক আগ্রহ পৌষের ভেতর। কাল ওখানে পৌষ যাবে, সম্রাটের বাড়িটা ঘুরে দেখে আসবে। দরজায় ঠকঠক শব্দ করে মিনু। পৌষ আসতে বলে ওকে, হাত বাড়িয়ে ফোন দিয়ে বলে, মামা একটু কথা আছে, তুমি এসো তো আবার। মিনু ভীত দৃষ্টিতে তাকালো, মাথা নেড়ে চলে গেল। ফোন কানে লাগিয়ে সালাম দিতেই তৌসিফ ওপাশ থেকে উত্তর নিল। যথাসম্ভব শান্ত স্বরে বলল, ফোন কোথায় তোমার পোষরাত? ফোন দিচ্ছে সবাই, আমিও দিলাম, পাচ্ছি না। পৌষ এদিক ওদিক তাকালো, না পেয়ে বলল, আছে কোথাও। এটা কেমন উত্তর পোষরাত? মানুষের প্রয়োজন হয় না? তুমি জানো ইনি মিনি অসুস্থ, ওদের। আর কিছু শোনার আগে পৌষ চোয়াল শক্ত করে ফেললো। দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে? তুমি রেগে আছো? না। ফোন খুঁজে বাসায় ফোন দাও হানি, বাচ্চা দুটো অসুস্থ, আমি থাকলে। তৌসিফকে শেষ করতে দিল না পৌষ, বলল, ওদের নিয়ে ভাববার মানুষ আছে, তারা সব জেনেই সব করেছে, অত ভাবার কিছু নেই। হেমন্ত বলল খাচ্ছে না ঠিক মতো। এটা আমাকে অপবাদ দেওয়ার আগে হেমু ভাইয়ের মা আর চাচির ভাবা উচিত ছিল। তৌসিফ ভরকালো একটু। ও ভেবেছিল পৌষ ও বাড়ি যেতে চাইবে, কাঁদবে, কিন্তু সম্পূর্ণ বিপরীত আচরণে ভালো চমকালো। মেয়েটা কেমন জানি অদ্ভুত। কথা ঘোরালো তৌসিফ, বলল, আমি ফিরে আসবো শীঘ্রই। আচ্ছা। ফোন কাটতেই পৌষের এলোমেলো লাগলো। তাড়াতাড়ি নিজের ফোন খুঁজলো, কোথায় রেখেছিল তা মনে নেই। ড্রেসিং টেবিলের উপর পেতে ঝাঁপিয়ে পড়ে ফোনের উপর। ভেতরে কি চলছে পৌষ বুঝতে পারছে না, শুধু একবার ওদের কণ্ঠ শুনতে মন চাইছে। শ্রেয়ার ফোন থেকে অসংখ্য কল দেখে ওকে ব্যাক করে পৌষ। রিসিভ হয় খট করে। পৌষ খুব শান্তভাবে বলে, আমার পাক বাহিনী খেয়াল রাখতে পারলো না তোমার স্বামী? পৌষ কথা বলবে একটু ওদের সাথে? তোমার ভাই আসেনি এখনো, ওরা খাচ্ছে না। না খেলে আমি কি করব ভাবি বলো? যার যার বাচ্চা তার তার। তুমি এক কাজ করো তো, ওই বিচ্ছু দুটোর সামনে ফোন নিয়ে যাও, আর হ্যাঁ, অন্য কেউ যাতে না থাকে। শ্রেয়া ছলছল চোখে হেসে ফেলল। হোক অল্প কিছুদিন শ্রেয়া চিনেছে পৌষকে। মেয়েটা সরাসরি প্রকাশ করতে পারে না। দৌড়ে ছোট চাচের ঘরে আসে শ্রেয়া। ওর পেছনে চৈত্র, জ্যৈষ্ঠ আর পিহা। ঘরে ওরা বাদে কেউ নেই আর। স্পিকারে থাকা ফোনে হঠাৎ কাঠ খুঁটটা গলা শোনা গেল। কিরে পাক বাহিনীর দল, তোদের কত কাজ দিয়ে এলাম, আর দুই বিচ্ছু তোদের বলিনি আমার খাটের নিচে পরিষ্কার করতে? দুটো বিছানায় কি করছিস? পিহা, তুই আমার ঘর তালা দিবি, কেউ যাতে না ঢুকে ওদের। এতটুকু শুনে কাঁদছে ইনি। জ্বরে পড়ে যাওয়া শরীর নিয়ে শুয়ে শুয়ে কাঁদছে। সেই কান্নার মাঝখানে আবার মুখ দিয়ে আপার শব্দটাও বের হচ্ছে। পিহা নাক টানছে। উপাস থেকে এবার কথা থামিয়ে ধমক এলো, এক থাপ্পড় মারবো পিয়াদবগুলো। তোদের যে বললাম আমার বাথরুম ধুয়ে রাখতে রেখেছিস। আমি ধুয়ে দিব আপা। একসাথে দুটো জরাজীর্ণ কণ্ঠ এলো। পোষ নরম হলো, বলল, না খেয়ে শক্তি পাবি বিচ্ছুর বাচ্চা? এখনই খা, সকালে বাথরুম ধুয়ে রাখবি, ঘর মুছে রাখবি। তুমি খাবে না আপা? খাবি কিনা বল। খাব। এখনই খা, ওঠ ঝটপট, পরে খাবো। আজ তুমি খাইয়ে দিবে না? আজ না, আজ আপার হাতে ব্যথা, তাড়াতাড়ি খা। তুমি খো আপা। শ্বশুর বাড়ি, এখন চুপচাপ খা, আপা ফেলে দিব আবার। ভিডিও কল দেই? কথাটা বলল পিহা। পোষ না করলো, শুধু বলল, আজ না। দরজায় দাঁড়িয়ে থাকা ছোট চাচি এবারেও কাঁদলেন। পোষটাকে তিনি অপছন্দ করতেন না, কিন্তু কখনো ওভাবে আদরও করা হয়নি। আজ মনে হলো আদর করা উচিত ছিল।
একটু আদর মেয়েটার পাওনা ছিল। আজ এক প্লেট ভরে ভাত খেয়েছে তৌসিফ। খাবে এটাই যেন নির্ধারিত ছিল। তার বউ চমৎকার হাতে রান্না করেছে। কচু খেয়েছে পুরোটা বিশ্বাসের উপর। গলায় ধরেনি একটু। এক কচু দিয়ে পোষ 3 পদ রেঁধেছে। ইলিশ কচু, কচু ভর্তা আর শাক আলাদা করে রান্না করেছে। তৌসিফের অতি প্রিয় গরুর চাকা গোস্তের ভুনাও তাকে ততটা টানেনি। শেষে গিয়ে ডাল আর গোস্ত দিয়ে শেষ করেছে। পশুকে যে যত্ন করে আজ খাওয়ালো, এমন যত্ন আজ পর্যন্ত মা বাদে কেউ করেনি। মা এভাবে জোর করে করে খাওয়াতো, প্লেটে সরাসরি তুলে দিত। 1 চামচ বলে 3 চামচ দিত। খেয়ে তৌসিফ সোফায় বসেছে। পোষ বুয়ার সাথে গোছগাছ করে একটা পেয়ালা হাতে এগিয়ে এলো। তৌসিফ মাত্রই ঢেকুর তুলে খাবার হজম করে ভাবছিল একটু পর ঘন্টাখানিক ওয়ার্কআউট করবে। তার জীবনের অন্যতম রেকর্ড হলো বিগত 6 বছর ধরে একই ওজন মেনটেন করে আসা। এই কাজটা অবশ্য অতটা সহজ না। খাবার সবসময় মেপে ঝুপে খাওয়া হয় তার, কিন্তু পোষের জন্য ইদানিং এদিক ওদিক হয়ে যাচ্ছে, যার দরুন অতিরিক্ত ব্যায়াম করতে হচ্ছে। মাথায় যখন এসব ঘুরছিল তখনই পশুর সামনে পেয়ালা এগিয়ে দিয়ে বলল, ঠান্ডা হয়েছে, খেয়ে দেখুন, ভালো লাগবে। তৌসিফ তাকালো। সাবুদানা দিয়ে দুধ জাতীয় কিছু বানিয়েছে পোষ। তৌসিফ ঠুক গিলল। দেখেই ভালো লাগছে। হাত বাড়িয়ে নিয়ে বলল, আমার হঠাৎ এত খাওয়া ঠিক হচ্ছে না পোষরাত। 1 চামচ খাই, বাকিটা তুমি খাও। আশ্চর্য, আমি কেন খাবো? বানালাম আপনার জন্য। আর ফলমূল, সাবুদানা তো স্বাস্থ্যের জন্য ভালো। চিনি দিয়ে করা না, প্রচুর ক্যালোরি। চিনি দেইনি, মধু দিয়েছি। তৌসিফ ওর দিকে তাকে মুখে দিল। প্রশংসা না করে পুরোটা শেষ করলো। পোষ হাসি হাসি মুখে দাঁড়িয়ে তখনও। তৌসিফ কেসে উঠল কিছুটা। পোষের হাব ভাব ঠিক লাগছে না ওর কাছে। এই মেয়ে তো এত শান্ত না, হঠাৎ আবার কি হলো? ওর ভাবনা চিন্তা আজ পোষ ডিঙে যাচ্ছে বারবার। তৌসিফের থেকে খালি বাটি নিয়ে রেখে এসে বলল, মাথা ব্যথা করছে আপনার? টিপে দিব? এত সুন্দর প্রস্তাব তৌসিফ ফিরে দিতে পারল না। ব্যথা না থাকা সত্ত্বেও বলল, আচ্ছা। 2 লাফে পেছনে গেল পোষ। তৌসিফের চুলে হাত দিয়ে ভীষণ মজা পেল। নরম আর ঝরঝরে চুল। মেয়েদেরও বুঝি এমন চুল হয় না। পরক্ষণে পোষ ভাবল যে এই হারে ঘষা মাজাই তৌসিফ মুখে করে, তার কিছুটা তো চুলেও করে, সুতরাং এই ঝরঝরে চুল তার হবেই। এদিকে তৌসিফ আরামে চোখ বুঝেছে। অনেকদিন না, বহু বছর পর মাথায় কেউ এভাবে হাত বোলাচ্ছে। আরামে যখনই তৌসিফ শরীর ছেড়ে দিল, তখনই কানে এলো পোষের ডাক, এই মামাতো ভাই। বুকের একদম মধ্যেখানে এক তীব্র ধাক্কা খেলো তৌসিফ। মাথাটা ধপ করে সকল শান্তি ভুলে গিয়ে অশান্তিতে পরিপূর্ণ হলো। এই শব্দ দুটো কে শেখালো তার বউকে? কে বলল? কিভাবে বলল? তৌসিফ কয়দিন ছিল বাড়ির বাইরে, তার মধ্যেই কিনা এত সব জেনেছে পোষ। এই জন্যই তখন ব্যঙ্গ করে তুসু ভাই ডেকেছিল। তৌসিফের সন্দেহ হয়েছিল তখনই। এখন তার সন্দেহ না, বরং একদম ঝকঝকে পরিষ্কার। চোখ দুটো ফট করে খুলে তৌসিফ তাকাতেই চোখাচোখি হলো পোষের সাথে। এই দিকটা থেকে পোষ 1 ধাপ পিছে। তৌসিফের চোখে চোখ ও রাখতে পারে না। ওর হাত ধরে তৌসিফ টেনে আনলো কে নিজের সামনে। বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি ডাকলে? ভুল ডাকলাম? পোষের হাসি মুখ দেখে তৌসিফ চিন্তিত হলো। পুনরায় শুধালো বেশ ঠান্ডা স্বরে, তোমাকে একথা কেউ তো বলেছে পোষরাত? সেই মানুষটা কে? যেই বলুক, আগে আপনি বলুন, আপনি আমার মামাতো ভাই কিভাবে হলেন? এটা তো অসম্ভব। অসম্ভব কেন হবে? না মেলে আগা, না মেলে মাথা। মিলার কথা কেন আসছে? তোমাকে কে বলেছে এই কথা? আর তার চাইতেও বড় কথা, তুমি ঠিক কতটুকু জানো? কি জানি? আমি তোমার মামাতো ভাই। আল্লাহ, এর মানে এই কথা সত্যি? তৌসিফ এবারে যেন হতভম্ব হয়ে গেল। ওর মাথায় ঢুকলো না কি হচ্ছে। কিছুটা রেগে এবার সামান্য ধমক দিল, প্রচুর কথা বলছো তুমি পোষরাত। কোথায় শুনেছে এই কথা? পোষ এবার শব্দ করে হাসলো। হাসতে হাসতে বলল, আমি গতকাল আপনার আত্মীয়দের মধ্যে কথা শুনে ফেলেছিলাম। তারা আমাকে দেখেনি অবশ্য, কিন্তু আমি আড়াল থেকে বুঝেছিলাম আমাকে নিয়ে কথা হচ্ছে। তখনই শুনলাম একজন বলল, তৌসিফ সুহাকে রেখে কেন যে ওই ফুপুর মেয়ে ধরে আনলো। না আছে যোগ্যতা আর না আছে শিক্ষা, বেয়াদব একটা মেয়ে। এতটুকু বলেই পোষ থামলো।
তৌসিফ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে হাওয়াতে খবর পেয়ে কিভাবে ভঙ্গি দিয়ে তৌসিফের প্যাট থেকে কথা বের করে নিল। তৌসিফ হতবুদ্ধ চোখে তাকিয়ে আছে দেখে বসেবার ওর মুখে বসে বলল, আমার আম্মুকে আপনি চিনতেন? কেমন ফুপি হতো আপনার? খুব দূর সম্পর্কের? আচ্ছা, শুধু বলবেন আপনার কাছে কোনো ছবি আছে আমার আম্মুর? না থাকলে অন্তত বলুন দেখতে কেমন ছিল। আচ্ছা, আমার আব্বুকে দেখেছেন? সে কেমন ছিল? কার চেহারা কার সাথে বেশি মিলে? তৌসিফ একেবারে নির্বিকার হয়ে গেল, শুধু জিজ্ঞেস করলো, তোমার কাছে তাদের ছবি নেই? পোষ মাথা নাড়ে। তৌসিফ ওর মুখের দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো কি বলা উচিত তার, সত্যি নাকি মিথ্যা। তৌসিফ খুব ভেবে চিনতে নিল। পোষের একটা হাত ধরে বলল, তুমি সত্যি কখনো দেখোনি? এবারেও মাথা নাড়ে পোষ। তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, তুমি নিজেকে আয়নায় যেভাবে দেখো তোমার আম্মু ঠিক তেমনই ছিল পোষ। একই নাক, একই ঠোঁট, একই চোখ, শুধু থুতনিটা তোমার আব্বুর মতো, গায়ের রংটা তোমার আব্বুর মতো। এবার দেখেছো তাদের? দেখেছি। তৌসিফ খুব করে চাইল পোষ ওর বুকে এসে একটু কাঁদুক, কিন্তু কোনো ভাবান্তরে দেখা গেল না পোষের মাঝে। মেয়েটার কি একটু কান্না পাচ্ছে না? তৌসিফ নিজেই বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।